আমার নাম মেঘলা। আজ আমি আমার জীবনের এমন একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যা একসময় আমার সংসার, আমার বিশ্বাস এবং আমার মানসিক শান্তি সবকিছু নাড়িয়ে দিয়েছিল। আমি খুব সাধারণ একটি মেয়ে। ছোটবেলা থেকেই পরিবারের প্রতি আমার আলাদা টান ছিল। পড়াশোনা শেষ করার পর আমার বিয়ে হয়েছিল এক সম্মানিত পরিবারের বড় ছেলে আরিফের সঙ্গে। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে এসে বুঝতে পারলাম মানুষগুলো সত্যিই অনেক ভালো। শ্বশুর সাহেব আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন, শাশুড়িও খুব আন্তরিক ছিলেন, আর আমার দেবর রাহুল ছিল বেশ হাসিখুশি আর মিশুকে স্বভাবের। বাড়িতে সবাই তাকে খুব ভালোবাসত। বিয়ের প্রথম কয়েক মাস আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল, কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম বাড়ির পুরনো স্টোর রুমের সামনে শ্বশুর সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি বারবার চারপাশে তাকাচ্ছিলেন, যেন কাউকে এড়িয়ে চলছেন। বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগল। কিছুক্ষণ পর তিনি স্টোর রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। আমার কৌতূহল জেগে উঠল। সেদিন বিষয়টা গুরুত্ব না দিলেও পরের কয়েকদিনেও একই ঘটনা ঘটতে দেখলাম। প্রতিদিন বিকেলের নির্দিষ্ট সময়ে তিনি ওই ঘরে যেতেন এবং প্রায় আধ ঘণ্টা সেখানে কাটাতেন। একদিন সাহস করে স্বামীকে জিজ্ঞেস করলাম, শোনো, বাবা প্রতিদিন ওই স্টোর রুমে কী করেন? আরিফ হেসে বলল, জানি না তো, কখনো খেয়াল করিনি। তার উত্তর শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। এরপর এক রাতে ঘুম ভেঙে দেখি বাড়ির উঠোনে কারো হাঁটার শব্দ হচ্ছে। জানলার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই আমার বুক ধক করে উঠল। ম্লান চাঁদের আলোয় আমি দেখলাম একজন মানুষ ধীরে ধীরে স্টোর রুমের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলাম তিনি আমার শ্বশুর। কিন্তু রাত তখন প্রায় 12টা। এত রাতে তিনি সেখানে কেন যাচ্ছেন? পরদিন সকালেও বিষয়টা কাউকে বললাম না, কিন্তু মনের ভেতর অজানা একটা সন্দেহ বাসা বাঁধতে শুরু করল। কয়েকদিন পর আরও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। সেদিন ঘর পরিষ্কার করতে গিয়ে পুরনো আলমারির ভেতর একটা হলুদ হয়ে যাওয়া ছবি পেলাম। ছবিটিতে একজন অচেনা মহিলা দাঁড়িয়েছিলেন। ছবির পেছনে লেখা ছিল, আমাকে ভুলে যেও না, আমি একদিন ফিরে আসব। লেখাটা পড়ে আমার হাত কেঁপে উঠল। মহিলাটি কে, আর কেনই বা তিনি ফিরে আসার কথা লিখে গেছেন? সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি এই ছবিটি আমাকে এমন এক রহস্যের মুখোমুখি দাঁড় করাবে যা আমাদের পুরো পরিবারকে বদলে দিতে চলেছিল। পুরনো আলমারির ভেতর থেকে আমি একটি অদ্ভুত ছবি পেয়েছিলাম। ছবির পেছনে লেখা ছিল, আমাকে ভুলে যেও না, আমি একদিন ফিরে আসব। সেই লেখাটা পড়ার পর থেকেই আমার মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে লাগল। ছবিটা বারবার হাতে নিয়ে দেখছিলাম। মহিলার মুখে এক ধরনের বিষণ্ণতা ছিল, যেন তিনি অনেক কষ্টের মধ্যে ছিলেন। আমি ছবিটা লুকিয়ে রেখে দিলাম, কারণ তখনই কাউকে দেখাতে ইচ্ছা করছিল না। সেদিন সারাদিন কাজের ফাঁকে শুধু ওই ছবিটার কথাই মনে হচ্ছিল। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেল। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ মনে হলো ছবিটার ব্যাপারে কিছু একটা জানতে হবে। পরদিন সকালে সুযোগ বুঝে শাশুড়ির কাছে গেলাম। খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, মা, আমাদের বাড়িতে আগে কি অন্য কেউ থাকতেন? প্রশ্নটা শুনে তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, না তো, হঠাৎ এই প্রশ্ন কেন? আমি আর কিছু বললাম না, কিন্তু তার চোখে মুখে যে মুহূর্তের জন্য যে অস্বস্তি দেখেছিলাম সেটা আমার নজর এড়ায়নি। সেদিন বিকেলে আরও অদ্ভুত একটা ঘটনা ঘটল। আমি ছাদে কাপড় শুকাতে গেছিলাম। হঠাৎ পাশের বাড়ির এক বৃদ্ধা আমাকে ডাক দিলেন। তিনি বললেন, মা, তুমি নতুন বউ না? আমি হেসে মাথা নাড়লাম। কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ বললেন, এই বাড়িটা অনেক পুরনো, অনেক ঘটনা আছে এই বাড়িকে ঘিরে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি ঘটনা? কিন্তু বৃদ্ধা কিছু বলার আগেই তার নাতনি এসে তাকে ডেকে নিয়ে গেল। যাওয়ার আগে শুধু একটা কথাই বললেন, সব কিছু চোখে যা দেখো তা সত্যি নাও হতে পারে। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। সন্ধ্যায় শ্বশুরমশাইকে আবার দেখলাম সেই স্টোর রুমের সামনে দাঁড়িয়ে আছেন। আজ আর কৌতূহল সামলাতে পারলাম না। তিনি ভেতরে ঢোকার কয়েক মিনিট পর আমি আস্তে আস্তে স্টোর রুমের দরজার কাছে গেলাম। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল। ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম। হঠাৎ খুব মৃদু একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন কথা বলছে। আমার শরীর কাঁপতে শুরু করল। ভেতরে কি আর কেউ আছে, নাকি শ্বশুরমশাই একাই কথা বলছেন? ঠিক তখনই আমার পেছনে কারোর উপস্থিতি টের পেলাম। ভয়ে ঘুরে দাঁড়াতেই দেখি আমার দেবর রাহুল। সে অবাক হয়ে বলল, ভাবি, আপনি এখানে কি করছেন? আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে কিছুক্ষণ কথা বলতে পারলাম না। এরপর কোনো মতে বললাম, না, কিছু না। রাহুল সন্দেহভরা চোখে স্টোর রুমের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল,
আপনিও কি কিছু লক্ষ্য করেছেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? রাহুল চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি অনেক দিন ধরেই বাবার এই আচরণ দেখছি, কিন্তু কাউকে কিছু বলিনি। আমার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। তার মানে শুধু আমিই নয়, রাহুলও বিষয়টা লক্ষ্য করেছে। কিন্তু আসল রহস্যটা কি? আর সেই ছবির মহিলার সঙ্গে কি এই স্টোররুমের কোনো সম্পর্ক আছে? এসব প্রশ্নের উত্তর তখনও আমার অজানা ছিল, কিন্তু আমি জানতাম খুব শিগগিরই এমন একটা সত্য সামনে আসবে যা আমাদের পুরো পরিবারকে বদলে দেবে। রাহুলের কথা শোনার পর আমার মনে হলো বিষয়টা শুধু আমার কল্পনা নয়, সত্যিই কিছু একটা লুকানো আছে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে চলে গেল, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। জানলার পাশে দাঁড়িয়ে আমি উঠোনের দিকে তাকিয়েছিলাম। রাত প্রায় 11:30 হবে। হঠাৎ দেখলাম শ্বশুরমশাই নিজের ঘর থেকে বেরোলেন, চারপাশে একবার তাকিয়ে ধীরে ধীরে স্টোররুমের দিকে এগিয়ে গেলেন। আমার বুক ধড়ফড় করতে লাগল। তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন। কয়েক সেকেন্ড পরে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। আমি আর অপেক্ষা করলাম না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম। চারদিকে এত নীরবতা যে নিজের পায়ের শব্দও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। স্টোররুমের কাছে পৌঁছে দেখি দরজার নিচ দিয়ে মৃদু আলো বের হচ্ছে। আমি আস্তে করে দরজার পাশে দাঁড়ালাম। ভেতর থেকে খুব নিচু স্তরে কথা বলার শব্দ ভেসে আসছিল, কিন্তু কার সঙ্গে কথা বলছেন? আমার কপালে ঘাম জমে গেল। ঠিক তখনই ভেতরে একটা ধাতব জিনিস পড়ে যাবার শব্দ হলো। আমি চমকে পিছিয়ে গেলাম। পরক্ষণেই দরজার হাতল নড়ে উঠল। ভয়ে আমি পাশের আমগাছের আড়ালে লুকিয়ে পড়লাম। দরজা খুলে শ্বশুরমশাই বাইরে বেরিয়ে এলেন। তার মুখটা অদ্ভুত গম্ভীর দেখা যাচ্ছিল। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে আবার দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর সাহস সঞ্চয় করে আমি স্টোররুমের কাছে গেলাম। অবাক হয়ে দেখলাম দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি, একটু ফাঁক রয়ে গেছে। কাঁপা হাতে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরটা ধুলোয় ভরা, পুরনো আসবাবপত্র, ভাঙা ট্রাঙ্ক আর কাঠের বাক্স ছড়িয়ে রয়েছে। কিন্তু ঘরের এক কোণে একটা ছোট টেবিল দেখে আমি থমকে গেলাম। টেবিলের ওপর একটা ফ্রেমবন্দি ছবি রাখা। আমি কাছে গিয়ে ছবিটা হাতে নিলাম এবং পরের মুহূর্তেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এটা সেই একই মহিলার ছবি, যার ছবি আমি আলমারি থেকে পেয়েছিলাম। ছবির সামনে তাজা ফুল রাখা, মানে কেউ নিয়মিত এখানে আসে, আর সেই কেউ সম্ভবত শ্বশুরমশাই। টেবিলের ড্রয়ের খুলতেই একটা পুরনো ডায়েরি পেলাম। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ে তাহলে সে আমার জীবনের সবচেয়ে বড় গোপন সত্য জানতে পারবে। আমি দ্রুত পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ বাইরে কারোর পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ একজন স্টোররুমের দিকে আসছে। আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম। তারপর দরজার হাতল ধীরে ধীরে ঘুরতে শুরু করল। আমার বুকের ধুকপুকানি যেন পুরো ঘর জুড়ে শোনা যাচ্ছিল। তাড়াতাড়ি ডায়েরিটা বুকে চেপে ঘরের এক কোণে রাখা পুরনো আলমারির আড়ালে লুকিয়ে পড়লাম। দরজা খুলে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর সাহস করে উঁকি দিয়ে দেখলাম ভেতরে ঢুকেছে রাহুল। ওকে দেখে কিছুটা স্বস্তি পেলাম। রাহুল ফিসফিস করে বলল, ভাবি, আপনি এখানে? আমি ধীরে ধীরে বেরিয়ে এলাম। তুমি? আমি দেখলাম আপনি ঘরে নেই, তাই বুঝলাম নিশ্চয়ই এখানে এসেছেন। আমি হাতে থাকা ডায়েরিটা ওকে দেখালাম। রাহুলের চোখ বড় হয়ে গেল। এটা কোথায় পেলেন? ওই টেবিলের ড্রয়ারে। আমরা দুজনে মিলে ডায়েরির পাতাগুলো পড়তে শুরু করলাম। প্রথম কয়েকটি পাতায় সাধারণ কিছু কথা লেখা ছিল, কিন্তু যত সামনে এগোচ্ছিলাম ততই রহস্য গভীর হচ্ছিল। এক জায়গায় লেখা ছিল, আজও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। যদি সেদিন আমি তাকে একা যেতে না দিতাম তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতো। আরেক পাতায় লেখা, পুরো গ্রাম বিশ্বাস করে সে চলে গেছে, কিন্তু আমি জানি সত্যিটা অন্য। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। নাসরিন নামের সেই মহিলার সঙ্গে নিশ্চয়ই কোনো বড় ঘটনা জড়িত। ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটা পুরনো খাম মেঝেতে পড়ে গেল। খামটা হলুদ হয়ে গেছে। সাবধানে খুলতেই ভেতর থেকে একটা চিঠি বেরোলো। চিঠির শেষ লাইনে লেখা ছিল, যদি কোনোদিন আমার মেয়েটা ফিরে আসে তাকে বলো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তার অপেক্ষা করেছি। চিঠিটা পড়ে আমার শরীর শিউরে উঠল। মেয়েটা? তার মানে নাসরিনের একটা মেয়ে ছিল, কিন্তু সে এখন কোথায়? আর কেনই বা পুরো পরিবার এই বিষয়টা লুকিয়ে রেখেছে? ঠিক তখনই বাইরে উঠানে কারোর গলার শব্দ ভেসে এলো। রাহুল? রাহুল কোথায়? এটা শ্বশুরমশায়ের গলা। আমরা দুজনেই চমকে উঠলাম। রাহুল দ্রুত ডায়েরি আর চিঠিটা আগের জায়গায় রাখতে গেল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে একটা ছবি মেঝেতে পড়ে গেল। ছবিটা উল্টে যেতেই আমি স্থির হয়ে গেলাম। ছবির পেছনে একটা তারিখ লেখা ছিল, আর সেই তারিখটা ঠিক আমার জন্মদিনের তারিখ। কিন্তু সেটা কিভাবে সম্ভব?
আমার মাথা ঘুরতে লাগল। বাইরে তখন শ্বশুরমশায়ের পায়ের শব্দ ক্রমশ স্টোর রুমের দিকে এগিয়ে আসছে, আর আমার মনে হচ্ছিল এই রহস্যের সঙ্গে হয়তো আমার নিজের জীবনেরও কোনো অজানা সম্পর্ক রয়েছে। শ্বশুরমশায়ের পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। আমি আর রাহুল দ্রুত সবকিছু আগের জায়গায় রেখে স্টোর রুম থেকে বেরিয়ে এলাম। সেদিন রাতে আমার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। বারবার সেই ছবির পেছনে লেখা তারিখটা মনে পড়ছিল। এটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? পরদিন সকালে নাশতার টেবিলে বসেও আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না। শ্বশুরমশাইকে দেখলেই মনে হচ্ছিল তিনি এমন কিছু জানেন যা আমরা কেউ জানি না। অবশেষে বিকেলে সাহস করে আমি তার কাছে গেলাম। বললাম, বাবা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তিনি আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন বিষয়টা গুরুতর। বলো মা। আমি আর ঘুরিয়ে কথা বললাম না। স্টোর রুম, ডায়েরি, ছবি সব কিছু খুলে বললাম। কথাগুলো শুনে তিনি দীর্ঘক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এতদিন ভেবেছিলাম এই সত্যটা আমার সঙ্গেই মাটির নিচে চলে যাবে। তার চোখ ভিজে উঠেছিল। তিনি আমাদের স্টোর রুমে নিয়ে গেলেন। টেবিলের ওপর রাখা ছবিটা হাতে নিয়ে বললেন, এই মহিলার নাম নাসরিন। তিনি তোমার শাশুড়িময়ের ছোট বোন ছিলেন। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বলতে লাগলেন, বহু বছর আগে এক দুর্ঘটনায় নাসরিন আর তার ছোট মেয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের খুঁজে পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছিল তারা আর বেঁচে নেই। ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। তিনি আবার বললেন, কিন্তু আমি কখনো বিশ্বাস করতে পারিনি, তাই আজও তার স্মৃতিগুলো আগলে রেখেছি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ছবির পেছনের তারিখ? তিনি মৃদু হেসে বললেন, ওটা তোমার জন্মদিন নয় মা, ওই তারিখে নাসরিনের মেয়ের জন্ম হয়েছিল। আমার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। আমি এতদিন যেসব অদ্ভুত ধারণা করেছিলাম সব মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। ঠিক তখনই শাশুড়িময় ঘরে ঢুকলেন। কথাগুলো শুনে তারও চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি আজও আমার বোনকে ভুলতে পারিনি, তাই এই বিষয়টা কাউকে বলতে চাইতাম না। সেদিন সন্ধ্যায় পুরো পরিবারের সামনে বহু বছরের চাপা কষ্ট আর স্মৃতির কথা উঠে এলো। কেউ কোনো অপরাধ লুকিয়ে রাখেনি, কোনো ভয়ঙ্কর রহস্যও ছিল না। ছিল শুধু একজন হারিয়ে যাওয়া বোনের স্মৃতি আর তাকে ফিরে পাওয়ার অসমাপ্ত অপেক্ষা। আমি বুঝতে পারলাম, অনেক সময় আমরা অর্ধেক সত্য দেখে পুরো গল্পটা ভুল বুঝে ফেলি। স্টোর রুমের বন্ধ দরজার পেছনে কোনো অন্ধকার রহস্য ছিল না। ছিল শুধু ভালোবাসা, স্মৃতি আর হারিয়ে যাওয়া একজন মানুষের জন্য বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো অপেক্ষা। সেদিনের পর থেকে স্টোর রুমটা আর আমার কাছে রহস্যময় মনে হয়নি, বরং মনে হয়েছে কিছু দরজা খুললে রহস্য নয়, মানুষের হৃদয়ের গভীর কষ্ট আর ভালোবাসার গল্পই সামনে আসে।